Bonjour et bienvenue, যাচ্ছি অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা দুজনে এদিকে বেশ ভালোই রয়েছি। আর আমি তো একটু বেশি ভালো আছি, কারণ এখন আমরা রয়েছি আমাদের ইটালির ট্রিপে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে আমরা যখন এই হোটেলটা বুক করেছিলাম তখনই কিন্তু ব্রেকফাস্ট দিয়েই ওই হোটেলটা বুক করেছিলাম। আজ রোমে আমাদের দ্বিতীয় দিন। গতকালকেই কিন্তু আমরা রোড ট্রিপ করে ফ্রান্স থেকে রোমে এসেছি। পৌঁছতে পৌঁছতে আমাদের একটু রাত হয়ে গেছিল, সেই জন্য কালকের দিনে খুব একটা বেশি কিছু আর ঘুরতে পারিনি। তাই আজকের দিনটা কিন্তু আমরা ডেডিকেট করেছি পুরো রোম শহরটাকে ঘোরার জন্য। যা যা এখানে দেখার জায়গা আছে সমস্তটাই কিন্তু আজকে ঘুরে ফেলবো। তো আমরা পুরো রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট নেওয়াই ছিল। তো রৌনক একটু গেছে গাড়িতে। আসলে আমরা গাড়ি নিয়ে ট্রাভেল করছি না, গাড়িটাকে রেখে দিয়েছি হোটেলের গ্যারাজেই। আর আমরা এখন যাব মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রো নিয়ে চলে যাব প্রথমেই সম্ভবত ট্রেভি ফাউন্টেনে। দেখি রৌনক আসুক কী বলে। আর আমাদের কলোসিয়ামের টিকিট কাটা রয়েছে, সেটার টাইমিং হচ্ছে সম্ভবত 1:30টায়। তো সেই জন্যই এখনও হাতে অনেকটা সময় আছে, তাই এত তাড়াতাড়ি কলোসিয়ামে না গিয়ে প্রথমে চলে যাবো ট্রেভি ফাউন্টেনে, তারপর ওখান থেকে আসবো হচ্ছে কলোসিয়ামে। তো প্রথমেই কিন্তু আমরা চলে যাব ট্রেভি ফাউন্টেনে। তার জন্য আমাদেরকে একবার মেট্রো চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা বি লাইনের মেট্রো ধরে চলে যাব টার্মিনাল স্টেশনে, আর সেখান থেকে আবার চেঞ্জ করে এ লাইনের মেট্রো নেব, আর সেখান থেকে চলে যাব আমরা হচ্ছে বারবিনি স্টেশনে। আর সেই বারবিনি স্টেশন থেকে ওই মোটামুটি 700-800 বা খুব বেশি হলে 1 কিলোমিটার হবে ট্রেভি ফাউন্টেনটা। তো চলো এবার চটপট মেট্রো স্টেশনে চলে যাই। আর এই মেট্রোর টিকিটটা কিন্তু আমরা গতকাল রাতে যখন মেট্রো স্টেশনে এসেছিলাম তখনই কেটে নিয়েছিলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই কয়েক পা হাঁটতে না হাঁটতেই আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম ট্রেভি ফাউন্টেনে। আর এখানে এসে এত ভিড় দেখে লিটারেলি আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, কি করে এত ভিড় ঠেলে ঠিক সঠিক জায়গাটাতে পৌঁছাবো যেখান থেকে সুন্দর ফটো আর ভিডিও তুলতে পারবো। অবশেষে বেশ কিছুক্ষণের অপেক্ষা আর কিছুটা ঠেলাঠেলির পর কিন্তু আমরা একটা সুন্দর জায়গা পেয়েছি, যেখান থেকে ভিউটা কিন্তু সত্যিই সুন্দর। এই ট্রেভি ফাউন্টেনটা কিন্তু ভীষণভাবে ফেমাস, তবে ফেমাসের পিছনেও অনেক কারণ রয়েছে। তো তার মধ্যে 2-1টা আমি তোমাদেরকে বলছি। মনের যদি কোনো ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা বলে এখানে কয়েন ফেললে কিন্তু মান্যতা আছে যে সেই ইচ্ছেটা পূরণ হয়। তার মধ্যে অনেক ধরনের মানুষের ইচ্ছে থাকে, কিন্তু এখানে এটা বলা হয় যদি পরপর 3বার সে সুন্দর করে কাঁধের উপর দিয়ে কয়েনটা ফেলতে পারে তাহলে নাকি সে তার মনের মানুষকে বিয়ে করতে পারে। এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এই ট্রেভি ফাউন্টেন থেকে পার ডে 3000 ইউরোর মতো কয়েন কালেক্ট করা হয়, যেটা কিনা ভারতীয় টাকায় প্রায় 2,70,000 টাকার মতন। এছাড়াও আরও একটা কারণ হচ্ছে 1960 সালে একটা সিনেমার একটা গানের শুটিং কিন্তু এই ট্রেভি ফাউন্টেনে করা হয়েছিল। সেখানে তৎকালীন সেই সিনেমার নায়িকা এই ট্রেভি ফাউন্টেনের জলে নেমে শুটিংটা করেছিল, আর তারপর থেকেই কিন্তু এই ট্রেভি ফাউন্টেনের পপুলারিটি আরও বেশি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এই সিনেমাটার নাম যদিও আমি জানি, তবুও আমি এখন উচ্চারণ করছি না, কারণ আমার প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই ভুল হবে, তাই আমি স্ক্রিনে সিনেমাটার নামটা দিয়ে দিচ্ছি। তো আমাদের ট্রেভি ফাউন্টেন দেখা হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি কলোসিয়ামের দিকে। সময় এখন বাজে প্রায় 12টা। তো আমাদের তো আগেই বললাম যে 1:30টার দিকে আমাদের টিকিট করা আছে, তো তার একটু আগেই পৌঁছে যাচ্ছি। দেখি আশপাশটা শুধু ওইখানে কলোসিয়ামের টিকিটে যে শুধু কলোসিয়াম তা নয়, তার সাথে আরও 2টো জায়গায় কিন্তু ইনক্লুড করা রয়েছে। একটা হচ্ছে প্যান্থন হিল আর একটা হচ্ছে রোমান ফোরাম। তো তারা ওটা ওই কলোসিয়ামের আগে যদি ও দুটোতে আমাদের এন্ট্রি দেয় তাহলে কিন্তু আমরা আগে ও দুটোতে দেখে নেব, তারপরে গিয়ে কলোসিয়ামে যাব। তো দেখা যাক কী হয়। আপাতত তো এখন যাচ্ছি। আর এই তো, আর যে কোনো টিকিটই কিন্তু তোমার অনেক দিন আগে আমরা কেটে রেখেছি, তা প্রায় 1 মাসের মতো আগেই আমরা টিকিটগুলো কেটে রেখেছি। তা নইলে সময় মতো স্লট পাওয়া যায় না, মন মতো আর কি স্লট পাওয়া যায় না। তোমাদের বললাম আমি কলোসিয়ামে যাব, কিন্তু যাওয়ার পথে আর একটা স্পট পেয়ে গেলাম, তো সেখানে চলে এলাম। জায়গাটা হচ্ছে পিয়াজা ভেনিজিয়া। টুক করে আর কি চটপট ঘুরে তারপরেই আমরা কলোসিয়ামে যাব। আসলে এখানে আসতাম না, দেখলাম কি সবাই যাচ্ছে, তাই অনেকগুলো চলো টুক করে ঘুরে আসি। বাবা কতটা উঠতে হলো। তো যাই হোক,
তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে কিন্তু এই জায়গাটাতে আগুন জ্বলছে, এখানে আর এখানে। আর বেশিক্ষণ থাকবো না, তো এর ওপরটাতে একটু যাব, দিয়ে একবারে সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। কি গরম লাগছে, প্রচণ্ড রোদ। ভাগ্যিস গরমকে উপেক্ষা করে হলেও ওপরে এলাম, তা নইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা মিস করতাম। তার মধ্যে এটা একটা, এই যে সামনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এই পেঁয়াজার ঠিক সামনের রাস্তাটাই। আর এর পাশাপাশি এইখান থেকে দাঁড়িয়ে এই বিল্ডিংয়ের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই হলো আরও একটা ভিউ, কলোজিয়াম ভিউ। হ্যাঁ, এই বিল্ডিং থেকে কিন্তু কলোজিয়ামটাকে খুব সুন্দরভাবে দূর থেকে দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারলে ভালোই হতো, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ ঘড়িতে এখন বাজছে প্রায় 1টা, আর আমাদের কিন্তু 1:30টার সময় কলোজিয়ামের টিকিট বুক করা আছে। আর এখান থেকে কলোজিয়ামের ওই গ্রাউন্ডটাতে পৌঁছতে আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই হাতে কিছুটা সময় নিয়েই কিন্তু আমরা পেঁয়াজাটা থেকে বেরিয়ে পড়েছি, কারণ ওই কলোজিয়ামে যেতে কতটা সময় লাগবে, আর ওখানে গিয়ে কোথা দিয়ে এন্ট্রি করব, কোথায় টিকিট স্ক্যান করব, এই সমস্ত বুঝতে কিন্তু আমাদের কিছুটা সময় লাগতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে শুনেছিলাম আর কি কলোজিয়ামের কোনো অফলাইন টিকিট দেয় না, সমস্ত কিছু অনলাইনেই নিতে হয়। তো জানি না কতটা সত্যি, দেখা যাক, গিয়ে দেখি অফলাইন টিকিট দিচ্ছে কিনা, সম্ভবত দেয় না। বেরিয়ে আমরা কিন্তু প্রায় কলোজিয়ামের কাছে চলে এসেছি। এ পাশে রয়েছে রোমান ফোরাম, যেটাতে একটু পরে যাব। সবার আগে চলে যাব হচ্ছে কলোজিয়ামে। চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছি আমি কলোজিয়ামটা, ওই পাশটা, এই যে এটা। প্রথমে ভেবেছিলাম হয়তো অফলাইনে টিকিট দেবে না, তারপর এখানে এসে দেখলাম না, অফলাইনে তো টিকিট দিচ্ছে। তা নইলে এত বড় লম্বা লাইনটা কিসের? লাইনে থাকা একজনকে জিজ্ঞাসা করাতে বললো যে এটা হচ্ছে অফলাইন টিকিট কাটার লাইন। তো যাই হোক, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছিলো আগে থেকে, তাই আমরা কিন্তু একদম সময় নষ্ট না করে চটপট কলোজিয়ামের ভিতরে চলে এলাম। অনলাইন টিকিট কেটে আসার কত সুবিধা, জাস্ট এলাম আর 2 মিনিটও লাগলো না, 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। আর এখন আমরা কিন্তু একবারে চলে যাচ্ছি ভেতরে। এরপরে বুঝি ব্যাগ স্ক্যানিং হবে। হ্যাঁ, সামনে সিকিউরিটি চেক আর ব্যাগ স্ক্যানিং আছে, তারপরে কিন্তু একদম চট করে চলে যাবো। সত্যি কথা বলতে, অনলাইনে টিকিট না কেটে আসলে বাইরে বিশাল লাইন ছিল। এখানে আমাদের এই 4 নম্বর টিকিটটা কাটা আছে, তাই আমরা আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো। তার জন্য বুঝি লিফট ইউজ করতে হবে, কিন্তু আগে আন্ডারগ্রাউন্ড যাব না এমনি নর্মাল যাব, দেখি কী করি। এইখানে টিকিটের ব্যাপারটা একটু বলে দিই। এই যে আমরা কলোজিয়ামের টিকিট কেটেছি, তা দিয়ে কিন্তু যে শুধুমাত্র কলোজিয়ামই দেখতে পারবো তা নয়, আমরা কিন্তু এই টিকিট দিয়ে রোমান ফোরাম আর প্যালেটাইন হিলেও কিন্তু যেতে পারবো। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি কলোজিয়াম, আর যেখানে ঢোকার পরেই আমার প্রথমেই যেটা নজর পড়লো, সেটা এই কলোজিয়ামের ওয়াল আর এই পিলারগুলোতে থাকা ছোট বড় গর্তের ওপর। আর এই হোলসগুলো কীভাবেই বা এখানে তৈরি হলো, সেইগুলো আমি সবই বলবো, তবে এখন না, একটু পরেই। তার আগে একটু বলে দিই এই কলোজিয়ামটা আসলে কি। কলোজিয়াম, যেটা তোমরা সবাই জানো, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। কলোজিয়ামের ইতিহাস কিন্তু বহু প্রাচীন, আর ওই প্রাচীনকালের ইতিহাস যদি এখন বলতে চাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে, তাই বেশি কিছু বলবো না, ছোট্ট করে তোমাদেরকে গল্পের মতো করে বলে দিচ্ছি কলোজিয়ামটা আসলে কি। কলোজিয়াম একটি অ্যাম্পিথিয়েটার, যেটা কিনা এখনও পর্যন্ত পৃথিবীর মধ্যে সব থেকে বড় অ্যাম্পিথিয়েটার। আর এই কলোজিয়ামটা কিন্তু বানানো হয়েছিল আজ থেকে প্রায় 1900 বছর আগে রোমানদের দ্বারা। সেই সময় রোমানরা এই জায়গাটিকে বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করত।
তবে বিনোদনের জন্য তারা যে পদ্ধতিটা বেছে নিয়েছিল সেটা ছিল ভীষণই ক্রুয়েল। সেই সময়কালে এই দর্শকেরা কিন্তু অন্য মানুষ ইভেন পশুদেরও নৃশংসভাবে হত্যা করে সেই হত্যালীলা দেখে কিন্তু তারা আনন্দ পেত। সমস্ত শ্রেণীর দর্শকেরা কিন্তু এইসব জায়গা দিয়ে বসে থাকতো, আর নিচে যে এরিনাটা রয়েছে সেখানেই কিন্তু চলতো সেই হত্যালীলা। তো সেখানে লড়াই করানো হতো, কখনো দুটো পশুর মধ্যে, যে পশুটা থাকতো বন্য, হিংস্র এবং ক্ষুধার্ত, কখনো বা দুটো মানুষের মধ্যে, যে মানুষগুলো সাধারণত কোনো আসামি হতো, আর কখনো বা যুদ্ধ করানো হতো একটা হিংস্র পশুর সাথে একটা মানুষের, যেমনটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, যে দেখা যাচ্ছে যেখানে পশু পশু লড়াই করছে, পশু মানুষ লড়াই করছে, এরকম করে কিন্তু তাদের মধ্যে যুদ্ধ করিয়ে, লড়াই করিয়ে তারা আনন্দ উপভোগ করতো। আর এই মারাত্মক খেলাটি ততক্ষণ পর্যন্ত চলতো যতক্ষণ না একজন গ্ল্যাডিয়েটর তার প্রতিপক্ষকে নৃশংসভাবে খুন করে খেলার পরিসমাপ্তি ঘটায়। এই তো হলো ছোট্ট করে কলোজিয়ামের গল্প। এবার আসি বর্তমান সময়ে। আমরা ওই দিকটাতে এন্ট্রি করেছিলাম, তারপরে এই ঘুরে এতক্ষণে এই অবধি এসেছি। এখন ওপরের ফ্লোরটা তো ঘোরা হয়ে গেল, আর এখন আমরা চলে এসেছি নিচের এই ফ্লোরটাতে। এখানে বেশ কিছুক্ষণ ঘুরবো, চারপাশটা দেখবো, আর তারপরেই কিন্তু চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রোমান ফোরাম আর প্যালেটাইন হিল। আরে সেই গল্পটা তো করাই হলো না, ওই যে দেওয়ালের গায়ে গর্ত হয়েছে কেন সেটার। বর্তমান যুগে কলোজিয়ামকে আমরা যেমন দেখি একটু ব্যাকা তেরা, একটু ভাঙাচোরা, তো প্রথমে কিন্তু কলোজিয়ামে এরকম ছিল না। শতাব্দী প্রাচীন এই কলোজিয়ামকে এই কয়েকশো বছরের মধ্যে কিন্তু অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার মধ্যে এক দুটো ভূমিকম্প আর একটা বিশাল বড় অগ্নিকাণ্ডের কিন্তু বিশাল বড় হাত রয়েছে কলোজিয়ামের এই বর্তমান রূপের জন্য। এছাড়াও আর কি ওই যে দেওয়ালের গায়ে বড় বড় গর্ত ছিল, সেই গর্তগুলোর মধ্যে কিন্তু লোহার রড টাইপের জিনিসপত্র দিয়ে এই স্ট্রাকচারটাকে মজবুত করে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের রাজারা বা সাধারণ মানুষরাও তাদের নিজেদের সুবিধার মতো সে সমস্ত রডগুলো খুলে নিয়ে চলে গেছে, সাথে করে আবার কলোজিয়ামের দেওয়াল থেকে ইট, বালি, পাথর যা পেয়েছে সমস্ত কিছু কিন্তু বের করে নিয়ে নিজেদের পার্সোনাল কাজে ইউজ করেছে, যার পর থেকেই কিন্তু এই যে স্ট্রাকচারটা আরও দুর্বল হয়ে গেছে। আর এর জন্যই কিন্তু ওই যে ভূমিকম্প, অগ্নিকাণ্ড এগুলো সহ্য করতে না পেরে কলোজিয়ামের বর্তমান অবস্থা এরকম ভঙ্গুর হয়ে রয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু কলোজিয়াম এক্সিটও করে দিয়েছি, আর এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। কিন্তু তার আগে যেটা হয়নি আমাদের, সেটা হচ্ছে আমাদের লাঞ্চ করা হয়নি। প্রথমে তো ভাবিনি যে আমরা ওই পিয়াজাতে যাব, তো ভেবেছিলাম লাঞ্চ করেই তারপর কলোজিয়ামে ঢুকবো, কিন্তু সেটা আর হলো না। যেহেতু আমরা ওখানে কিছুক্ষণ সময় দিলাম, তাই লাঞ্চ আর করতে পারিনি। তাই এখন আগে যাব, লাঞ্চ করব, তারপরেই কিন্তু আমরা চলে যাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তার আগে দেখো এখনও কত লোক লাইন দিয়ে রয়েছে টিকিটের জন্য। এখন সেই লাইনে দাঁড়িয়ে ওরা টিকিট নেবে, তারপর কিন্তু ওরা কলোজিয়ামে যাবে। রোমে আসার পর থেকে এত বাংলা কথা শুনছি, যে কোনো ছোট ছোট সুভিনিয়ারের দোকান থেকে শুরু করে যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় শুধু বাংলায় কথা বলে যাচ্ছে। আমরাও তো বাংলায় কথা বলে যাচ্ছি বিভিন্ন সুভিনিয়ারের দোকানে, বা আশেপাশে যারা ছোটো ছোটো স্টল দিয়ে রেখেছে, যারা ফটো তুলে দিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো কাজ করছে, সমস্তটাই বাঙালি। তো সম্ভবত তারা বাংলাদেশি বাঙালি। তো এই তো যারা আর কি বাংলায় কথা বলে, তো তাদের বেশ ভালো লাগবে আশেপাশে এত বাংলা কথা শুনে। ইটালি ঘুরবো আর পিৎজা পাস্তা খাবো না তা তো হয় না, আগে থেকেই আমাদের প্ল্যান করা আছে। কিন্তু আমরা যখনই ইটালিতে ঘুরতে আসবো তখনই কিন্তু লাঞ্চ আর ডিনারের জন্য অবশ্যই পিৎজা বা পাস্তাই চুজ করব। সেই মতো আজকের দিনের আমাদের পিৎজা এসে হাজির। হ্যাঁ, এইবার চটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। লাঞ্চ সেরে এখন আমরা চলে যাচ্ছি রোমান ফোরামে, যেখান থেকে ওই কলোজিয়ামের একদমই কাছে। তো আমরা লাঞ্চ করতে আর কি কলোজিয়াম থেকে একটু দূরে গিয়েছিলাম, তারপর সেখান থেকে আবার ফিরছি। আর
ইউরোপে রাস্তায় বেরোলেই কিন্তু এই ধরনের অনেক শিল্পীদেরকেই আমরা দেখতে পাই, যারা তাদের পারফরমেন্স দিয়ে আমাদের পথ চলতি মানুষ যারা রয়েছে তাদেরকে খুব ভালোভাবে এন্টারটেন করে। কেউ গান করে, কেউ নাচ করে, কেউ ছবি আঁকে। তো যাই হোক, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদেরকে এই যে রাস্তায় চলতে চলতে বেশ ভালো একটু এনার্জেটিক করে তোলে। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি। আর যেমনটা বললাম, আমাদের যেহেতু টিকিটটা কাটা রয়েছে তাই এখানে আর কোনো টিকিট কাটার প্রয়োজন হলো না। এমনটা বলা যেতেই পারে যে রোমান সাম্রাজ্যে এই রোমান ফোরাম ছিল শপিং মল। শপিং মলে যেমন একই ছাদের তলায় আমরা সমস্ত জিনিস পেয়ে যাই দৈনন্দিন জীবনের, এখানেও কিন্তু সেই সময় সমস্ত দোকানপাট, বাজার, এই সমস্ত বস্তু যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন তারা এইখানে এসে কেনাবেচা করতো। পরবর্তীকালে এই জায়গাটা এতটাই পপুলার হয়ে যায় এবং লোকমুখে এতটাই প্রচলিত হয়ে যায় যে বিভিন্ন আচার অনুষ্ঠানও কিন্তু এই জায়গাটাতেই করা হতো। বর্তমানে এই জায়গাটার অবস্থা ভীষণ ভঙ্গুর, একদম সমস্ত ভেঙে চুরে গেছে, ওই একটু সমস্ত অবশিষ্ট রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে এই জায়গাটার মেন বিষয়বস্তু। আর এখনও পর্যন্ত এই রোমান ফোরামের মেন গেটটা থেকে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। চলো, উপরে যেতে হবে, হাঁটতে হবে এখনো। চলো চলো, বসলে হবে না, এখনো অনেকটা হাঁটা বাকি আছে। চলো। ও বসে পড়লো। এত হাঁটা বাবা, দুর্বিষহ ব্যাপার। আমরা কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম। আর এখন বর্তমানে আমরা রয়েছি রোমান ফোরামে। আর এখান থেকে আমরা চলে যাব এখন প্যালেটাইন হিলে। আর প্যালেটাইন হিলে যাওয়ার জন্য কিন্তু আমাদের রোমান ফোরাম থেকে বেরোতে হবে না, এই রোমান ফোরামের মধ্যে দিয়েই কিন্তু রাস্তা করা রয়েছে, সেখান দিয়েই কিন্তু আমরা চলে যেতে পারবো প্যালেটাইন হিলে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে এখন আমরা যেতে চলেছি। আর তার জন্য কিন্তু যথাযথ রাস্তা করা রয়েছে, সেই রাস্তা বরাবর ফলো করলেই কিন্তু আমরা সেই টপটাতে উঠে যাব। আর সেই টপটাতে উঠে কিন্তু আমরা এই রোমান ফোরাম, সাথে কলোজিয়াম আর বেশ কিছু জায়গার খুব সুন্দর সুন্দর ভিউ পাবো। তো তার জন্যই আর কি অত ওপরে, পাহাড়ের উপরে ওঠা। আর গল্প করতে করতে আমরা কিন্তু এখন এসে পৌঁছেও গেছি। খুব একটা উঁচুতে না, আগেই বললাম, খুব সহজেই এখানে আসা যায়। আর এখান থেকে তো গোটা রোমান ফোরামের ভিউটা দেখা যাচ্ছে, সাথে করে ডান দিকে কিন্তু আমরা আবার কলোজিয়ামকেও দেখতে পাচ্ছি। এই যে এই তিনটে যে গাছ রয়েছে, গাছগুলোর পেছনেই কিন্তু রয়েছে কলোজিয়াম। পা ব্যথা হয়ে গেছে, মুখটা দে। হাঁটতে 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 পা ব্যথা হয়ে বেচারা বসে পড়েছে, কি করবে। বাইরেটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এখন কটা বাজতে পারে? এখন বাজছে রাত্রি 7:30, কিন্তু দেখো কতটা এখনো আলো রয়েছে। প্রথমে ভেবেছিলাম যে যতক্ষণে আমরা রোমান ফোরাম থেকে বেরোবো ততক্ষণে সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হলেই তো কলোজিয়ামে লাইট জ্বলবে, আর সেই লাইট জ্বলা কলোজিয়ামকে দেখে তারপরেই আমরা হোটেলে ফিরবো। কিন্তু এখন যে অবস্থা, মনে হচ্ছে আমাদেরকে এখনও এখানে আরও 1-1.5 ঘন্টা থাকতে হবে। তো তার আগে তো মনে হচ্ছে না যে অন্ধকার হবে, আর যতক্ষণ না অন্ধকার হবে লাইট জ্বলবে না। তো যাই হোক, আমরা এখন রোমান ফোরাম থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসে রাস্তার ধারে যে স্ট্রিট আর্টগুলো হচ্ছে সেটাকে আমি মনোযোগ দিয়ে দেখছি যে সত্যি কি সুন্দর করে স্প্রে করে করে এত সুন্দর কলোজিয়ামটাকে তৈরি করছে, এবং সেখানে নিজে সাইন করে তারপর কিন্তু সেল করছে। সত্যি অসম্ভব লাগছে, কি সুন্দর আর্ট। আমি তো দেখে পুরো হতভম্ব হয়ে যাচ্ছে যে কিভাবে এটা পসিবল, এত সুন্দর। তার আবার বিভিন্ন ভ্যারাইটি, দিনের আলোয়, রাতের আলোয়, আর তারপর কিন্তু ড্র করার পর এইভাবে আগুন দিয়ে জিনিসটাকে সেট করে দিচ্ছে। সত্যি দেখতে খুব ভালো লাগছিল। আমি কিন্তু ওই আর্ট করাটা অনেকক্ষণ ধরে এনজয় করলাম।
আর এখন আমরা চলে এসেছি ইটালির ফেমাস জেলাটো খেতে। জেলাটো আর কিছুই না, আইসক্রিমকেই কিন্তু ইটালিয়ান ভাষায় জেলাটো বলা হয়। তো এখানে ভ্যারাইটিস যত ধরনের আইসক্রিম পাওয়া যায় ইটালিয়ান ভাষাতে ওরা কিন্তু জেলাটো বলে থাকে। আর জেলাটো সার্ভ করা হয় কোণে, আমরা যেমন কুলফি মালাই খেতাম সেই কুলফির যে কোণটা থাকতো হয় কোণে সার্ভ করা হয়, আর তা নইলে কেউ যদি চায় সে কিন্তু এমনি বাউলেও দিতে পারে। তো সেই মতো আমি কিন্তু আমার পছন্দ মতো 2-3টা ফ্লেভারের জেলাটো নিয়ে নিয়েছি, তাও আবার কোণে। তো এখন দেখতেই পাচ্ছ বাইরেটা কিন্তু এখনও আলো রয়েছে, এখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। তো আমরা এই জেলাটো খেতে খেতে কিছুক্ষণ আশপাশটা ঘুরবো, তারপরে কিন্তু আমরা চলে যাব কলোজিয়ামে। আশা করি আমার এই জেলাটো শেষ হতে হতে কলোজিয়ামের লাইট অন হয়ে যাবে। এখন 8:30 বাজেনি, এখন বাজছে মোটামুটি 8:25। তো তবুও দেখো বাইরে কিন্তু এখনও আলো রয়েছে, কিন্তু আর কতক্ষণ থাকবো, তাই ভাবলাম না চটপট দেখে আবার মেট্রোটা ধরে রুমে চলে যাবো। অ্যাজ এক্সপেক্টেড সন্ধ্যের সময় কলোজিয়ামকে ঠিক যেমনটা দেখতে লাগবে ভেবেছিলাম ঠিক তেমনটাই লাগছে। তবে আরও বেশি ভালো লাগতো যদি ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারের স্কাইটা রয়েছে সেটা যদি ব্ল্যাক হতো, মানে ব্ল্যাক কালারের স্কাইয়ের সাথে এই ইয়েলো কালারের কলোজিয়াম দেখতে আরও বেশি ভালো লাগতো। তো আমাদের মোটামুটি রাতের ভিউটাও দেখা হয়ে গেল। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি মেট্রো নিতে। মেট্রো স্টেশনটা কিন্তু একদম জাস্ট এই যে কলোজিয়াম আর ওই যে মেট্রো স্টেশন একদমই কাছে, মানে কাছে বলবো কি অপোজিটে। তো আর বেশি সময় লাগবে না মেট্রোটা নিতে। মেট্রোটা নিয়ে চটপট চলে যাব আমরা যেখানে রয়েছি EUR পালাসপোর্ট, ওই মেট্রো স্টেশনটাতে। যেমনটা দেখলে আজকে সন্ধ্যাটা কিন্তু কলোজিয়ামের সামনে আমরা মজা করলাম, ভিউটা দেখলাম, খুব ভালো লাগলো। কিন্তু এখানে আরও একটা জায়গা রয়ে গেল যেখানে আমাদের সন্ধ্যের সময় যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আজকে আর যাব না, সেটা যাব কালকে। মানে ওই যে ট্রেভি ফাউন্টেনটা যেটা আমরা সকালবেলা অত ভিড়ের মধ্যে দেখেছিলাম, আমার একবার ইচ্ছে যে ওটাকে সন্ধ্যের সময় দেখব। তো তার জন্য কিন্তু আজকে আর যাচ্ছি না, কালকে যাব। হ্যাঁ, কালকেও কিন্তু আমরা রোমেই থাকবো, আর কালকে আমরা এই রোমে থেকে আমরা যাব ভ্যাটিকান সিটি। আর এই ভ্যাটিকান সিটি এক্সপ্লোর করব দিনের বেলা, আর ভ্যাটিকান সিটি থেকে যখন আবার হোটেলে ফিরবো তার আগে কিন্তু অবশ্যই আমরা ওই ট্রেভি ফাউন্টেনটা সন্ধ্যের সময় দেখে তারপর ফিরবো। আর এখানে আরও একটা কথা বলার, আমরা কিন্তু রোমের আরও 2-1টা জায়গা যেটা আজকে দেখে উঠতে পারলাম না সেটাও কিন্তু আমরা শিডিউল করে দিয়েছি কালকে। মানে কালকে সকালে উঠে আমরা প্রথমে ভ্যাটিকান সিটি যাব, ভ্যাটিকান সিটি ঘুরবো, তারপর যেই জায়গাগুলো আজকে আমরা দেখতে পারলাম না সেই সব জায়গায় দেখে তারপরে কিন্তু হোটেলে ফিরবো। আজ দুপুরে মেনুতে ছিল পিৎজা, ঠিক তেমনই আজ ডিনারেও কিন্তু আমি পিৎজাই চাই। আর সেই জন্য আমি চলে এসেছি একটা দোকানে পিৎজা নিতে। হ্যাঁ, শুধু আমার জন্য। রৌনকের এখন আর পিৎজা খাওয়ার ইচ্ছে নেই ডিনারে, ও অন্য কিছু একটা খাবে, কিন্তু আমি তো ভাই পিৎজা ছাড়া আর কিছু খাবো না, তাই আমি আমার জন্য পিৎজাটা নিয়ে নিলাম। বাংলায় কথা বলতে পারবে তো? বাংলা বোঝো? হ্যাঁ বোঝো। হিন্দি তো বলতে পারো। দেখে কিন্তু তোমাকে বোঝা যাচ্ছে না যে তুমি বাঙালি, আমি কালকে বুঝতেই পারিনি। দাও দাও দাও, সব দিয়ে দাও। দিয়ে দাও। ওটা কি? আচ্ছা, ব্রকলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই জন্যই রাইস পাওয়া যাচ্ছে। রাইস কি করে পাওয়া যাচ্ছে? দাও দাও দাও। রৌনক তো ওর পছন্দ মতো খাবার নিয়ে নিল, তবে বেচারার ইচ্ছে ছিল এখানেই বসে গরম গরম খাবে, কিন্তু আমার খিদে নেই এক, আর দ্বিতীয়ত সারাদিনে এত ঘোরাঘুরির পর আমি ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি। তাই ওকে ফোর্স করলাম, প্লিজ তুমি খাবারটা প্যাক করে নাও, রুমে যাই, ফ্রেশ হই, তারপর ধীরে সুস্থে খাবো। গল্প করতে করতে এসে কিন্তু পৌঁছে গেছে আমাদের হোটেলে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে দেখা হবে এবার ভ্যাটিকান সিটির ব্লগটা নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই ট্রাভেল স্টোরিজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
চলো তবে, মেসি, আবুয়া, আবিয়ান্তো, বিজু বিজু।